প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা আজকে 5 মার্কস 3 মার্কস ও 2 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি নিয়ে চলে এসেছি। কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না। দেখে নাও, বিভাগ 1 থেকে 5.1-এ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। দেখো, প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 2 দাগের প্রশ্নটি, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কেবলমাত্র তোমরা অভ্যাস করে যাও, গ্যারেন্টি দিয়ে বলছি এখান থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তারপরে দেখো, 5.2 থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো, প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের 5টি কারণ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। 100% কমনযোগ্য প্রশ্ন এই প্রশ্নটি, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি একটি সংক্ষিপ্ত আলোচনা করো। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 4 দাগের প্রশ্নটি, ইক্ষু, গম, কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিম ভারতে কার্পাস বন শিল্প কেন্দ্রীভবনের কারণ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে পলিমৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বললাম, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে যাবে, 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস না করলেও চলবে, এই প্রশ্নগুলো কেবলমাত্র তোমরা অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও, প্রতিটি প্রশ্নের মান 3। 4.1 থেকে দেখে নাও প্রশ্নগুলো। মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। রসেমাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। কি কি কারণে মরুভূমি সম্প্রসারণ ঘটে অথবা মরুভূমি সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো। সমুদ্র ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। গিরিখাত ও ক্যানিয়নের 3টি প্রধান পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। মরুভূমি অঞ্চলে বায়ু কার্যের প্রাধান্য দেখা যায় কেন। এই যে প্রশ্নগুলো বললাম, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে 4.1 থেকে। এবং তাও যদি বলি কয়েকটি এক্সট্রা প্রশ্ন, তো তোমরা কেবলমাত্র এই এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখে নিয়ে যাবে। দেখো, জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না, কারণ ব্যাখ্যা করো। সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি লেখো। ঝুলন্ত উপত্যকায় কেন জলপাত সৃষ্টি হয়। ওজোন স্তরের গুরুত্ব ও বিন্যাস লেখো, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তারপরে দেখো, 4.2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে। কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখো, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরিবেশের ওপর বজ্র পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। বজ্র ব্যবস্থাপনায় 3R ও 4R এর ভূমিকা আলোচনা করো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থের মধ্যে 3টি পার্থক্য লেখো। বজ্র ব্যবস্থাপনায় 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভাগীরথী ও হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব লেখো। এই যে প্রশ্নগুলো বললাম, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন না পড়লেও চলবে। তারপরে দেখো, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও একটি এক্সট্রা হিসাবে রেখেছি। তো কেবলমাত্র তোমরা এক্সট্রা প্রশ্নটি একটু পড়ে নিয়ে যাবে, তোমরা এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, 4.3 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে। দেখো, খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজনের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। ভারতীয় ক্রান্তীয় চিরহরি উদ্ভিদ ও ক্রান্তীয় পূর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট।
ভারতের রেলপথের সুবিধা ও সুবিধাগুলি লেখো। ভারতের সাম্প্রতিক মোটর গাড়ি নির্মাণ শিল্পের অভাবনীয় উন্নতির কারণগুলি আলোচনা করো। ভাঙ্গার অপেক্ষা খাদার বেশি উর্বর কারণ ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের সবুজ বিপ্লবের সুফল ও কুফল লেখো। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। ভারতীয় অর্থনীতিতে পরিবহনের ভূমিকা লেখো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বললাম মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের 100% কমন পাওয়ার জন্য তোমাদের এতটা প্রশ্ন কিন্তু পড়তেই হবে। কারণ তোমরা এই প্রশ্নগুলো যদি পড়ে নিয়ে যাও তো তোমরা 100% শিওর থাকবে যে তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও, ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো। সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো। ভাঙ্গার সমভূমি আর খাদার সমভূমির মধ্যে 3টি পার্থক্য লেখো। ভারতীয় অরণ্য সংরক্ষণের 3টি কারণ লেখো। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন পড়তে হবে না, এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তারপরে দেখো 4.4 থেকে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। ভূসমলহ ও সূর্য সমলহ উপগ্রহের 3টি পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো, গুরুত্ব লেখো। সক্রিয় নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো। জিওস্টেনারি ও সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো ও ব্যবহারটিও উল্লেখ করো এখানে। এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট 100% কমনযোগ্য প্রশ্ন এই প্রশ্নটি। তারপরে দেখো ডিগ্রি সিট ও ইঞ্চি সিটের মধ্যে পার্থক্য কি। তো দেখো তোমাদের কেবলমাত্র এই প্রশ্নগুলোই ছিল, তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে নিয়ে যাবে, তোমরা দেখবে 5 মার্কস ও 3 মার্কস থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং দেখো তারপরে তোমাদের 2 মার্কস থেকে যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলোই অভ্যাস করে নিয়ে যাও তো তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারেন্টি। তারপরে দেখে নাও 2 মার্কসের প্রশ্নগুলো। দেখো এখানে অ্যান্সার সমিট করা হয়েছে, তো তোমরা এই প্রশ্নগুলো একবার অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। দেখে নাও এই প্রশ্নগুলো। দেখো আমরা আর এই প্রশ্নগুলো পড়ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও। এবং দেখো নিচে তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা চাইলে এটি ডাউনলোড করে নিতে পারবে এবং এই প্রশ্নগুলো অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের পাশে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এই সুযোগ সুবিধাটা পেতে পারে। তো দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা, এবং এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই 2 মার্কস থেকে হুবহু কমন পেয়ে যাবে। তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পাবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।